আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার তো বলির পাঠা বানাইলেন ওই যে যার প্রতিবেশী যিনি ওই যে আমাদের রাশেদের বাইরে যে প্রতিবেশী ডক্টর ইউনূস আছে, প্রথমে তারে হুমকি দিছে, তারপরে তার প্রতিবেশীর আর এক প্রতিবেশী আছে চিঙ্কু বাম ছিল আগে, সেই আরেকজন আছে না যে বাংলাদেশের এখন ভাবির পোলাদের এখন পিরানে পীর দস্তগীর কুতুব গাউস কুতুব হয়ে গেছে, সেই ল্যাংটা সুলেমান তাকে হুমকি দিয়েছে, পাশাপাশি কর্নেল অলিরে হুমকি দিয়েছে, পাশাপাশি যারা উষ্টা খাইতে পড়ে যায়, যারা সকাল বিকাল স্বপ্ন দেখে চিকেন নেক খেয়ে ফেলবে তাদেরকে তিনি হুমকি দিয়েছে। তো বাংলাদেশ কাবাব মে হাড্ডি হতে যাচ্ছে। এখন জননেত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়েছেন ডিসেম্বর মাসে আসলে আমাদের কাবাব মে হাড্ডি হওয়া থেকে রক্ষা করবেন বলে আমি মনে করি। এত অন্য যদি দেশ মনে করেন এই দেশটা আফগানিস্তান বা এই দেশটা পাকিস্তান অথবা এই দেশটা বার্মা, তাহলে তো তখন বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতো পানি ছাড়া, গ্লাস ছাড়া, পানিও নিত না, কুলি করে খেয়ে ফেলতো, কুলি করতে করতে খেয়ে ফেলতো বাংলাদেশকে। আমাদের কপাল ভালো যে ভারতের গৃহমন্ত্রী তিনি শুধুমাত্র এতটুকুই বলেছেন যে এটা কি তোমার বাপের দেশ, তুমি এই ভূমি নিয়ে যাবা, কথাটা একেবারে ভুল বলে নাই। অবশ্য দেশটা আমাদের বাপদাদারই, তো কারণ ভারত তো আমাদের সবারই বাপদাদারই ছিল, ওয়ারিশ নিতে নিতে দুইটা দেশ বানায় ফেলাইছে, মানে ভারতের ওয়ারিশ নিতে নিতে আমার বাপদাদারা দুইটা দেশ বানাইছে, আরো নিতে চায়, তো ভারতের তো সহ্য হবে না। বড় ভাই আর কত ওয়ারিশ দিবে, মনে করেন যে হায়দার ভাই আঙ্গর বড় ভাই, তো এখন ওয়ারিশ দিতে দিতে আর কতটুকু দিবে, এখন অত বেশি চাইতে গেলে তখন দাম করে গুলো টান দিয়ে বলবো যে আমার ওয়ারিশ যে তোদের মধ্যে আছে ওইটাও এখন দে, এটা বলে ফেলবে তখন হায়দার ভাই। তো আমাদের আপনি যে শিরোনামটাও দিয়েছেন যে ভারত চীন মিলে যাচ্ছে, হাসিনা ফেরাত পথ তৈরি হচ্ছে, এমনকি ওই যে যে হুমকিটা দিল, যে যে ঠিকই বলেছেন ভাবির পোলাকেও ছবি দেওয়া হইতেছে, কারণ এই দেশটা হচ্ছে ভাবির পোলাদের, কারণ এই দেশ বঙ্গবন্ধুর না, এই দেশ গোলাম আজমের। কয়দিন পরে দেখেন গোলাম আজমের পোলার ছবি দিবে, তারপরে দেখবেন গোলাম আজমের ছবি দিবে, সাইদির ছবি দিবে, নিজামের ছবি দিবে। এখন ডাইরেক্টর গোলাম আজম আর সাইদি নিজামের ছবি দিতে পারে না, তাই আমার ভাবির পোলা যেগুলো জিন্দা শহীদ, মোর্দা শহীদ, পোস্টমর্টম সারা শহীদ, পোস্টমর্টম মালা শহীদ, পুলিশের গুলি খাওয়া শহীদ, শিবিরের গুলি খাওয়া শহীদ, এই শহীদদের ছবিতে দুধের সাথে ঘোলে মিটাইতে চাচ্ছে। সাইদির ছবি দিলে তো আচ্ছা, ছবি দেওয়া নাকি হারাম ধরেন, হ্যাঁ ছবি তোলাও হারাম, পাসপোর্টের ছবি দেওয়া তো কোনো কথাই নেই। ধরেন এই পাসপোর্টে যদি এতক্ষণ কেউ বলতো আওয়ামী লীগ ক্ষমতায়, ধরেন আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসবে তো বটেই, এসে বললো পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগাবো, ওরে বাপরে বাপ, দেখবেন কি সমালোচনা হয়। তো খুব ভালো কাজ করেছে এরা, কারণ আজ পর্যন্ত শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার সাহসই পায় নাই যে বঙ্গবন্ধুর ছবিটা পাসপোর্টে লাগাই, এই সাহস পায় নাই। কিন্তু আমি অগ্রিম প্রস্তাব দিয়ে রাখলাম, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে প্রথম কাজ হবে পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি রাখা, এটা দিয়ে আমরা বিসমিল্লাহ করবো। কারণ এই পত্র আমাদের দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এই পত্র আমাদের দেখিয়ে দিল তারা, যে এখানে এই কোথাকার কোন সাইদ, কোথাকার কারা, কই থেকে উড়ে আসে, হাদি মাদি গাদি ফাদি কই থেকে কি আসতেছে, এই সমস্ত বস্তা পোশাক রাস্তার কি নালিকা কিরে, তারা যদি পাসপোর্টের ছবিতে আসতে পারে, সেইখানে বঙ্গবন্ধুর ছবি দিলে তো পাপ হবে না, মহাভারত শুদ্ধ হবে না। যাক, ভালোই করেছে যারা এই যে কমেন্টটাও করেছেন, আমরা প্রাসঙ্গিকভাবে আলোচনা করছি, তাকে ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ আমার ভাবির পোলাদের, আরো ধন্যবাদ ভাবির পোলাদের মামু আকারের, আরো ধন্যবাদ জামাতে হেফাজতের চামড়া নাই পীরের মুরিদ এবং সেলাদের, কারণ তোমরা ভাই পথ দেখাইলে আগামীতে আমরা বঙ্গবন্ধুর ছবিটা মাশাআল্লাহ লাগাইতে পারবো। বিরাট উপকার করছে, আমি এদের ধন্যবাদ জানাই। কালকে আমি আহা, দিন তো পার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই উপলক্ষে আগামী শুক্রবার আমি মসজিদে বাতাস আর কদমা পাঠাই দিব, কারণ এই উপকার আওয়ামী লীগের যে উপকার করলো, এই উপকার আমরা 1,00,000 কর্মী, 1,00,000 ভোকালে বলেন তো হায়দার ভাই, আপনি এটা বলতে পারতেন যে পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগা, ওই সাহস আমরা পাইতাম না। কিন্তু এখন আমরা ডিক্লেয়ার দিলাম, আমি শেখ ফরিদ আওয়ামী লীগ ক্ষমতার আসার আগে ডিক্লেয়ার দিলাম বঙ্গবন্ধুর ছবির পাসপোর্টে লাগাইতে আওয়ামী লীগ সরকারকে আমরা বাধ্য করবো, যে বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে আনো। তখন আওয়ামী লীগ বলবে, আওয়ামী লীগের মধ্যে দেখবেন তখন সাইদি লীগ উঠে দাঁড়াবে, আওয়ামী লীগের ভিতরে তখন দেখুন কমিউনিটি করে না 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 স্টেক ফেরলে ছবি লাগানো যাবো না। তখন আমরা বলবো যে তোমাদের ওগুলো কি, তোমাদের তোমাদের এরা কারা ছিল, এই যে মুগ্ধ ফুগ্ধ নাকি কি সাইদ, সাইদ ফাইদ, এদের ছবি লাগানো গেলে বঙ্গবন্ধুর ছবি কেন দেওয়া যাবে না। যাক, একটা ভালো উপকার করেছে। আওয়ামী লীগের উচিত বাতাসা খাওয়ানো, আমি খাওয়াবো আওয়ামী লীগের পক্ষ থেকে। যেটা আপনি বলেছেন যে অমিত শাহজি যে হুমকি দিলেন, থ্রেট দিলেন, তিনি এই থ্রেট আসলে তাদেরকে দিয়েছেন যারা বাংলাদেশকে উস্কাচ্ছে, তুরস্ককে আর পাকিস্তানকে দিয়েছে। এতক্ষণ তো ঠাট্টা করলাম, আসলে এই থ্রেটটা তিনি ওই যে পেয়ারা বাঙ্গুদের পেয়ারা পাকিস্তান আর তুরস্ককে তিনি হুমকি দিয়েছেন।
এই যে বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান 3 দিন যাবত তুরস্ক করে আছে, আবার আমাদের ওয়াকার মামুদের, আমার ভাবির কালকে পোলাদের যাবে। মামু ওয়াকার তুরস্কে যায়, এদেরকে থ্রেট করলো, মিথ্যা বুঝাই দিল, মানে ঝিকে মেরে বউকে শাসন করলো, বাবা সোজা হয়ে যাও নাহলে কপালে শনি আছে। তবে আমার মনে হয়, আমিও খুব টেনশনে ছিলাম যুদ্ধ মুদ্ধ হয়ে যাবে, তবে মনে হয় যুদ্ধ টুদ্ধ যাইতে হবে না। তার আগে আমার ভাবির পোলারা, যারা মুস্তাকা সরকার আছে, তাদের নিয়ে দৌড়াদৌড়ি করে সারতে পারবেন না তারা। আর আপনি যেটা শিরোনাম দিয়েছেন, ভারত চীন মিলে যাচ্ছে, যাবেই তো। ভারত চীন কেন মিলবে না? কেন মিলে যাবে না? কারণ দিন শেষে তো মন্ডলে মন্ডলেই তো মন্ডলিগিরি করবে। কারণ নতুন মন্ডল বাংলাদেশকে আর চায়নাকে, এই পাকিস্তানকে তুরস্ককে তো মেনে নিবে না। আর 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 বড় জোর 1 মাস এই যে সৌদি আরবের সাথে ইরানের লেগে যাবে, আর পাকিস্তান তখন কাবাব মে হাড্ডি হয়ে যাবে, তারা তখন যুদ্ধ করতে হবে। পাকিস্তান তো কিছুদিনের মধ্যে সৌদি আরবে হামলা করে। আমি যদিও কেউ কেউ পরামর্শ দিয়েছে যে ফরিদ সাহেব, যে আপনি মাঝে মধ্যে বলেন যে আগেই বলেছিলাম, এগুলো বললেন না, যে বলে সে, যে করে সে বলে না, মাঝে মাঝে নিজের ঢোল নিজেও পেটাইতে হয়, এই জন্য মাঝে মধ্যে বলি। আগেই বলেছিলাম আমি যে পাকিস্তান, ইরান এই আফগানিস্তানে হামলা করবে, করবেই, পাকিস্তান করেছে। তার আগেও বলেছিলাম ইরানে একদিন যদি কোনোদিন সর্বপ্রথম হামলা করে, সেটা হলো কোনো মুসলিম রাষ্ট্র, সেটা কারা করবে? সেটা করবে পাকিস্তান। কারণ পাকিস্তান ডলারের জন্য তার মায়ের কাছে মায়ের বিক্রি করে দিবে, আর ডলারের জন্য সে বুঝে আফগানিস্তান ইরানে হামলা করবে না। আরে ডলার দিলে পাকিস্তান নিজের দেশে হামলা করবে। পাকিস্তান হলো এরকম একটা উদ্ভট রাষ্ট্র, ওরা যদি কিছু ডলার দিয়ে বলেন তুই তো লাহোরে একটা মেরে দে মিসাইল, ও তাই মারবে। এরকম তারা বুদ্ধিমান লোক। তো এরা, শোনেন, কূটনীতিতে আপনি দিন শেষে আপনি দেখেন, মনে করেন আপনারা দুইজন মাতাব্বর, আমি হইলাম মনে করেন চেলা, আপনারা দুইজনে যতই ঝগড়া করেন, আমি যখন গিয়ে হায়দ্রাবাদের ধমক দিব আপনার পক্ষে, তলে তলে কিন্তু আপনি সাবধান হবেন, আজকে হায়দ্রাবাদের ধমক দিছে, কালকে তো আমি মাসুদ মন্ডলেরও ধমক দিবে। তাই আপনারা কিন্তু সব মন্ডল দিন শেষে এক। আর ভারত নয়া মন্ডল হতে যাচ্ছে। আর ঠিকই বলেছেন, জুলাই এক সময় গালি হবে না, জুলাই গালি হয়ে গেছে। জুলাই মানে গালি, হাদি মানে এই গালি, ঠিক আছে? ৩৬ জুলাই মানে গালি, ৫ই আগস্ট মানে গালি। বাংলাদেশের মানুষ এটা এখন বাংলাদেশ না, সারা পৃথিবীতে, এটা আমরা বলি না, তারাই বলে। তো এরা মিল হবেই। আমি আরেকটা জিনিস বলে রাখি, আগেও বলেছি এখনো বলি, সেটা হলো আমেরিকার সাথেও এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবারও আগের চাইতে বেশি দহরম মহরম হবে, ঠেকায় রাখতে পারবেন না। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের মার্কেট, আবার বাংলাদেশের উপরে যার নির্ভর করে ভারতের 150 কোটি মানুষের মার্কেট, ভারত চায় না, কেউ হারাইতে চাইবে না। যত খাতিরই আপনার, আমি আপনার যত বড় চামচাই হই, আপনি চামচার জন্য হায়দার মন্ডলের সাথে আপনি ঝগড়া করবেন না। আপনি মানে একেবারে মানে মানে চূড়ান্ত যুদ্ধ আপনি করবেন না। আবার হায়দার সাহেবের চামচার জন্য নিশ্চয়ই হায়দার সাহেব আপনার সাথে যুদ্ধ করবে না, এটাই পৃথিবীর নিয়ম। তো বাংলাদেশ কাবাব মে হাড্ডি হতে যাচ্ছে। এখন জননেত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়েছেন ডিসেম্বর মাসে আসলে আমাদের কাবাব মে হাড্ডি হওয়া থেকে রক্ষা করবেন বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, এবং যারা দেখছেন সকলকে। আসলে এরা বলার কি আছে, ফরিদ ভাই নিজেই বলে দিচ্ছেন। আর তো ফরিদ ভাই বললেন যে ওই যে এই ডাক্তার ইউনূস বা আমাদের যে বাংলার এখন বাঙালি বঙ্গু মুসলমানের পীর বা আদি পিতা পিনাকি এদেরকে বলার চেয়ে উনি আসলে এই কথাটা বলছে পাইক্যাদেরই সবচেয়ে বেশি, এই না পাকিস্তানের লোকগুলোরে। কারণ হচ্ছে যে এরাই বেশি ওই যে এদের উস্কাইছে না যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক দিয়ে আক্রমণ করে ওদের। অমিত শাহ তো ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় বলছেন অমিত শাহ। আমি হইলে হয়তো কথাটা বলতাম। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, এবং যারা দেখছেন সকলকে। আসলে এরা বলার কি আছে, ফরিদ ভাই নিজেই বলে দিচ্ছেন। আর তো ফরিদ ভাই বললেন যে ওই যে এই ডাক্তার ইউনূস বা আমাদের ওই যে বাংলার এখন বাঙালি বঙ্গু মুসলমানের পীর বা আদি পিতা পিনাকি এদেরকে বলার চেয়ে উনি আসলে এই কথাটা বলছে পাইক্যাদেরই সবচেয়ে বেশি, এই না পাকিস্তানের লোকগুলোরে। কারণ হচ্ছে যে এরাই বেশি ওই যে এদের উস্কাইছে না যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক দিয়ে আক্রমণ করে ওদের। অমিত শাহ তো ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় বলছেন অমিত শাহ। আমি হইলে হয়তো। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, এবং যারা দেখছেন সকলকে। আসলে এরা বলার কি আছে, ফরিদ ভাই নিজেই বলে দিচ্ছেন। আর তো ফরিদ ভাই বললেন যে ওই যে এই ডাক্তার ইউনূস বা আমাদের ওই যে বাংলার
এখন বাঙালি বঙ্গু মুসলমানের পীর বা আদি পিতা পিনাকি এদেরকে বলার চেয়ে উনি আসলে এই কথাটা বলছে পাইক্যাদেরই সবচেয়ে বেশি, এই না পাকিস্তানের লোকগুলোরে। কারণ হচ্ছে যে এরাই বেশি ওই যে এদের উস্কাইছে না যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক দিয়ে আক্রমণ করে ওদের। অমিত শাহ তো ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় বলছেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং যারা দেখছেন সকলকে। আসলে এখানে বলার কি আছে, ফরিদ ভাই নিজেই বলে দিছেন। আর তো ফরিদ ভাই বললেন যে ওই যে এই ডাক্তার ইউনূস বা আমাদের ওই যে বাংলার এখন বাঙালি বঙ্গু মুসলমানের পীর বা আদি পিতা পিনাকি এদেরকে বলার চেয়ে উনি আসলে এই কথাটা বলছে পাইক্যাদেরই সবচেয়ে বেশি, এই না পাকিস্তানের লোকগুলোরে। কারণ হচ্ছে যে এরাই বেশি ওই যে এদের উস্কাইছে না যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক দিয়ে আক্রমণ করে ওদের। অমিত শাহ তো ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় বলছেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং যারা দেখছেন সকলকে। আসলে এখানে বলার কি আছে, ফরিদ ভাই নিজেই বলে দিছেন। আর তো ফরিদ ভাই বললেন যে ওই যে এই ডাক্তার ইউনূস বা আমাদের ওই যে বাংলার এখন বাঙালি বঙ্গু মুসলমানের পীর বা আদি পিতা পিনাকি এদেরকে বলার চেয়ে উনি আসলে এই কথাটা বলছে পাইক্যাদেরই সবচেয়ে বেশি, এই না পাকিস্তানের লোকগুলোরে। কারণ হচ্ছে যে এরাই বেশি ওই যে এদের উস্কাইছে না যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক দিয়ে আক্রমণ করে ওদের। অমিত শাহ তো ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় বলছেন। অমিত শাহ আপনি ঠিকই বলেছেন যে একটা যেটা এই যে চীন ভারতের যে ঐক্যতানের আমরা একটা গুজব বা খবর বা সত্যি যে কোনো কিছু আমরা মেসেজ আমরা শুনতে পাচ্ছি বা অনুমান করতেছি, এটা স্বাভাবিক কিছু না। কারণ এই উপমহাদেশে এশিয়াতে এবং এই দক্ষিণ এশিয়ায় অবশ্যই সে পরাশক্তি অবশ্যই চায় না, এবং উদীয়মান পরাশক্তি, এবং খুব সম্ভবত পৃথিবীতে যে 5টা জায়গায় যদি 6টা পরাশক্তি হয়ে যায় কখনো, সেটা 6 নাম্বারে, সেটা সবাই জানে যেটা ভারত হতে যাচ্ছে। তো এখন উদীয়মান যারা আছে, ওই যে বললাম মন্ডলে মন্ডলে তলে তলে কিন্তু মিল থাকবেই। মন্ডলের যতই মারামারি করুক, এক মন্ডল কিন্তু আরেক মন্ডলের নাতিন জামাইরে দেখতে যায়, দাওয়াত দেয়, এটা সত্য। তো এরা খোঁজ খবর নিবে তলে তলে, কারণ এখানে যদি আমেরিকা ঢুকে পড়ে, সেটা কার জন্য ঝুঁকিপূর্ণ হবে? শুধু তো ভারতের জন্য না, চায়নার জন্য। আবার শুধু যে চায়নার জন্য হুমকি তা তো না, ভারতের জন্য। কারণ ভারতীয়রা এখন কিন্তু আমেরিকাকে অবিশ্বাস করা শুরু করেছে, এমনকি খোদ সরকার, আমি যতদূর জানি। তারা কাউকে বিশ্বাস করে না সহজ, এখন আরো করে না। রাশিয়া ছাড়া ভারত কাউকে বিশ্বাস করতেছে না। আবার চায়নাকেও। ভারত, রাশিয়া, ভারত, রাশিয়া, আমেরিকা, এই তিনটিতে অদ্ভুত ব্যাপার। ভারত, রাশিয়া এবং আমেরিকা, এই তিনটি দেশ সরকারি ভাবে মনে করে যে চায়না তাদের শত্রু। তাহলে চায়নাও তো সেটা জানে, তাহলে চায়নাও সেটা জানে যে দেখেন রাশিয়া, আমরা জানি রাশিয়ার সাথে তার বন্ধুত্ব না। রাশিয়া রাষ্ট্রীয় ভাবে তাদের গোয়েন্দা রিপোর্টে রয়েছে, ভারতের গোয়েন্দা রিপোর্টে রয়েছে, এখানে পাকিস্তানকে 1 নম্বর শত্রু বলা নাই। ভারতের যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু পাকিস্তান 1 নম্বর শত্রু না। বলা হয়েছে যে এই যে একজন লিখছেন, মাঝে মাঝে ভাবির পোলাদের সাথে গল্প করতে গেছি। জি জি জি, এইখান থেকে ছুটে গিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো ওই যে ভারতের কি বলেছে তারা? বলেছে যে চায়না হলো তার 1 নম্বর শত্রু। আমেরিকার সিআইএ কি বলেছে? যে তার 1 নম্বর শত্রু হচ্ছে চায়না। রাশিয়ার কেজিবি কি বলেছে? বলেছে চায়না। এটা আমি জেনে অবাক হয়ে গেছি, এবং এটা আমার সন্দেহ হয়েছে এগুলো ফেক। পরে খুঁজে দেখি না, এটা সত্য, তারা রিপোর্ট এগুলো দিয়েছে। তাহলে এরা এইদিকে মনে করতেছে, তাহলে চায়নাও তো সতর্ক। তার মানে কি চায়নাও এই অঞ্চলে, এই পানিপথে, এই দেখেন পানিপথ দখল করার জন্য তো শ্রীলঙ্কায় ঘাঁটি করেছে, এই পানিপথ দখল করার জন্য পাকিস্তানে ঘাঁটি করেছে, এই পানিপথ দখল করার জন্য আমাদের সর্বশেষ বন্দর নিল, পানি জলবন্দর। ঠিক আছে, এটা তো আপনারা দেখেছেন, নিয়ে নিয়েছে। কেন? সে এই ভারত আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগরে তার রাজত্ব কায়েম করতে চায়। ওইদিকে অস্ট্রেলিয়া ঢুকতে পারতেছে না, আমেরিকা এবং ভারত এবং জাপানের জন্য, নিউজিল্যান্ডের জন্য, অস্ট্রেলিয়ার জন্য পারতেছে না ওইদিকে, কারণ ওইখানে আবার ভারত বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তো ভারত অবশ্যই চিন্তা করবে যে সে ব্যালেন্স করার চেষ্টা করবে যে চায়নাও যেন তার জন্য হুমকি না হয়, আবার আমেরিকাও যাতে ঘাঁটি গেড়ে তার রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্ন না ঘটায়। সেই জন্য তারা অবশ্যই এইখানে ভেতরে ভেতরে, মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে, চায়নার সাথে ভারতের একটা আলোচনা যে চলছে, এটা বোঝা যায়। তা না হলে তো তাদের ব্যবসা বন্ধ হইতো। আমরা তো কোনোদিন শুনি নাই যে চায়না মিছিল করছে যে ভারত বয়কট।
আমরা ভারতেও কোনোদিন শুনি নাই যে মিছিল করেছে চায়না বয়কট, শুনি নাই। তার মানে কি, তারা এই যে একজন দর্শক এখানে লিখেছে যে ভারত কখনোই চাইবে না এখানে, চায়না কখনোই চাইবে না এখানে আমেরিকা ঘাঁটি করুক, ঠিক তেমনি ভারতও চাইবে না ঘাঁটি করুক। সুতরাং তাদের ভেতরে ভিতরে তো তাদের আলোচনা হতেই পারে, ঐক্যবদ্ধতা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা একেবারেই অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। আপনি দেখেছেন যে যে 60 দশকে যে পাকিস্তানে কোনোদিনই চীনের সাথে কোনো সম্পর্ক নাই, পাকিস্তানের ঘটকালিতে কি চীনের সাথে কি আমেরিকা প্রীতি করে নাই? 60 দশকে করে নাই? করেছে। 65 যুদ্ধে আমেরিকা কোথায় ছিল? তলে তলে ওইখানে গিয়ে প্রীত করেছিল। সুতরাং রাজনীতিতে যে কোনো কিছুই করতে পারে, বিশ্ব রাজনীতি বলেন, ব্যক্তি রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি, এখানে তো স্থায়ী বন্ধু শত্রু এগুলো তো আপনি লিখে দিতে পারবেন না, যেটা এটা ঘটবেই, এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না। তাই তারা ভারত এবং চায়না আমেরিকাকে ঠেকাতে অবশ্যই সেটা করতেই পারে তারা। মাসুদ ভাই, এই ফরিদ ভাই যা বললো, দেখেন এই মুহূর্তে বিশ্বের একমাত্র পরাশক্তি বা ইকোনমিক শক্তি যদি হয় সেটা হচ্ছে যে আপনার আমেরিকা। ঠিক এর পরপর যে ফাইটিংটা আসতেছে সেটা হচ্ছে চায়না। আমেরিকার হচ্ছে যে 387 জন বিলিয়নিয়ার, 387 জন বিলিয়নিয়ার। চায়নার হচ্ছে যে 333 কি 350 জন বিলিয়নিয়ার, ইন্ডিয়ার আরেকটু কম। সুতরাং এখানে আগামী 20 বছরে যদি আমেরিকারে কেউ টেক্কা দিতে পারে সেটা হচ্ছে যে একমাত্র চায়না, ভারত না। ভারত হয়তো আরো 20-25 বছর পরে চীনের পর্যায়ে যাবে, এরপরে আমেরিকার পর্যায়ে। সুতরাং আমেরিকার মাথা ব্যথা, সবচেয়ে বেশি মাথা ব্যথা কিন্তু চীনরে নিয়ে। চীনের সবচেয়ে বেশি মাথা ব্যথা যে এই আমেরিকা আইসা, আমেরিকা অলরেডি পাকিস্তানে বসে রয়েছে ওদের বিক্রি, এখন আইসা যদি বাংলাদেশেও বসে তাহলে কিন্তু বিপদ আছে চায়নার, বিপদটা পুরোপুরি চায়না। এইদিকে বাংলাদেশে বসার কি বাকি আছে? রাশেদ হায়দার ভাই, আমেরিকার বাংলাদেশে বসার কি বাকি আছে? না না, এখনো জিওপলিটিক্স এর আপনার ওই চিন্তায় এখনো অনেক কিছু বাকি আছে আসলে। এখনো কিন্তু ওই রকম বসতে আর নাই, যে রকম মিডল ইস্টে যায় বসে গেছে ওই রকম বসতে পারে না। ও আছে, ও আছে মানে কি জানেন, আমেরিকা এখন বাংলাদেশে আছে যে এটা আপনার বাতাসের মতো, আপনি অনুভব করতে পারবেন, নিঃশ্বাস নিতে পারবেন, কিন্তু ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, এটা ওই জায়গায় আছে। সুতরাং এইটা মাথা ব্যথা গেছে চীনের। আবার এদিকে ভারতেরও মাথা ব্যথা আছে। আমেরিকা যদি একবার থাকে, কারণ এই আমেরিকা এমন এক দুষ্ট ক্ষত যেটা সবসময় চাইছে যে পাকিস্তান আর বাংলাদেশের মৌলবাদীর উত্থান হোক, এতে হবে কি ওই ইন্ডিয়াকে তটস্থ রাখা যাবে, মানে ইন্ডিয়া সবসময় এটা নিয়ে চিন্তা করবে, অন্যদিকে না, তাহলে তাদের যে গ্রোথ আছে গ্রোথ কমে যাবে। ঠিক চায়নার ওইখান দিয়ে লাগায় রাখছে কিছু না কিছু। এরা দুইজন এই জন্য এক হয়েছে যে না, আর যা হবে হোক আমেরিকা আসতে পারবে না। ভারতের সরকার বুঝে, ভারতের জনগণ বুঝে, ভারতীয়রা বুঝে যে ওদের আরো 50 বছর লাগবে চায়নার পর্যায়ে পৌঁছাইতে, এবং তারা সেদিকে যাচ্ছে। তারা এই মুহূর্তে চায়নাকে টক্কর দিতে পারবে না। আর চায়নাও জানে যে তাদের আরো 10 থেকে 15 বছর টাইম লাগবে মিনিমাম যায় আমেরিকার একটা হিট দিতে। সুতরাং এই জন্য চায়নাও সরাসরি হিটিং এ যাচ্ছে না আমেরিকার সাথে। সুতরাং চায়না চিন্তা করলো যে ঠিক আছে, ইন্ডিয়ার সাথে আমরা যদি ব্যালেন্স করি, ওকে আমরা আগাইতেছি, আমরা আমেরিকা, চায়নার টার্গেট আমেরিকা, এদিকে টার্গেট যেটা ইন্ডিয়ারে ঠেকাও ওইটা এখন কমে গেছে, যে ঠিক আছে ইন্ডিয়া বাড়ুক। ওরাও বুঝে যে ইন্ডিয়া এত তাড়াতাড়ি চায়নারে ইয়ে করতে পারবে না, এক্সিট করে যাবে না, যার কারণে এদের দুইজনের মধ্যে খুব কাছাকাছি বন্ধুত্ব হবে। এইখানে আর একটা মজার টুইস্ট আছে, কিন্তু ইরানের চাবাহার বন্দর হচ্ছে যে ইন্ডিয়ার হাতে। বেলুচ যদি স্বাধীন হয়ে যায়, চাবাহার বন্দর আর বেলুচের যেই সি পয়েন্ট আছে এটা খুব কাছাকাছি, একদম মানে 1-1.5 কিলোমিটারের ভিতরে এটা। এখন চায়না যে রোডস এন্ড বেল্ট যে প্রকল্প সেটা বেলুচের ওখানে যায় শেষ হয়েছে, আবার এইটা ঢুকছে কোথায় আপনার অকুপাই কাশ্মীরের ভিতরে দিয়া, যেটা ভারতের ভূমি, যেটা পাকিস্তান অকুপাই করেছে, ওইটার ভিতর দিয়ে এটা গেছে। চায়না এখন দেখতেছি কি ওইদিকে মনে হয় বেলুচ স্বাধীন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এইদিকে পিওকে তো লেগে গেছে গ্যাঞ্জাম। এখন আমি যদি ভারতের লগে গ্যাঞ্জাম না কমাই, তাহলে যদি পিওকে স্বাধীন হয়ে যায় ওরা ভারতের মুখাপেক্ষী থাকবে, তখন তো ভারত কেবে যে এগুলো সব উড়াই দেয়, চীনের ঢুকতেই দিস না। ওইদিকে বেলুচ চলে গেলে ওইখানের পোর্টের যা ইনভেস্ট করছে সব হারাবে। সব কারণে তারা এখন হচ্ছে যে ভারতের গায়ে হাত বুলাইতেছে যে ঠিক আছে আপনারা চলেন, আমরা একটু দুইজনের মধ্যে ইয়ে করি, আমেরিকারে আসতে দিব না।
কিন্তু মূল টার্গেট আমেরিকার আসতেই নয়, আমেরিকা আসতেই নয়, আমেরিকা তো শয়তান, সে যেই অঞ্চলে যাবে সেই অঞ্চলেই বিপদ। এক ইয়েতে ঢুইকা মিডল ইস্টের এক আপনার এই ইরাকে ঢুইকা, ইরাক গেল, লিবিয়া গেল, সিরিয়া গেল, বাকি সবগুলোতে লাগাইছে না কেন? এই জন্যই চায়না আর ভারত এখন খুব কাছাকাছি আসতেছে। আপনি যত বেশি পেস্কি করবেন তত বেশি কাছে আসবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রিক্স। ব্রিক্স মুদ্রা চালু করাটা এখন ইয়ের জন্য, কার জন্য? চায়নার জন্য ফরজ হয়ে গেছে গা। হেল লাগে তেল, হেল লাগে অমুক, হেল লাগে তমুক, হে আবার পাঠায় সব। ব্রিক্স মুদ্রা চালু হইলে সবচেয়ে বেশি লাভবান হবে চায়না। আর সেটা যাতে চালু হয় এবং এটা যাতে খুব দ্রুত হয়, এই জন্য সে এখন মানে দাঁতে দাঁত কামড়াইয়া, প্রয়োজনে জিব্বা কামড়াইয়া রক্তাক্ত করে হইলেও সম্পর্ক রাখবে। এটা হচ্ছে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। জি জি, বুঝতে পারছি এখন আমি। ভারত কখনোই শেখ হাসিনাকে বাদ দিয়ে কার সাথে চুক্তিতে যাবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। ভারত কখনোই এই ভুলটা করবে না, কারণ তারা শুধুমাত্র 18 মাস শেখ হাসিনা নাই, তাতে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, যেভাবে ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে, তারা ভালো করেই জানে যে এখন যদি আওয়ামী লীগকে 21 বছর বাইরে রাখে, ওটা তো বহুত দূরের কথা। এখন যদি আরো যদি 2+1 মানে 3 বছর বাইরে রাখে, তাহলে ভারতের জন্য বাংলাদেশ একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে। এই ঝুঁকি ভারত নিবে না। ভারত যার সাথেই চুক্তি করুক, ভারত যার সাথে তার স্বার্থ নিয়ে কথা বলুক, সেটা চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সেটা আলাদা কথা। মানে আমেরিকার ডিলটা এখানে শেখ হাসিনা থাকবেই। অর্থাৎ আপনি মাসুদ ভাই যার সাথে আলোচনা করেন, ফরিদের বিষয়টা আপনার থাকবে যে না, ফরিদকে নিয়ে আলোচনা চলবে না, সে আমার স্বার্থ রক্ষা করবে বা আমি তার স্বার্থ রক্ষা করবো, স্পষ্ট বলে দিবে। কারণ হলো আপনি দেখেন, এই দেশে যদি পাকিস্তান ঢুকে পড়তে পারে, এই দেশে যদি আমেরিকা ঢুকে পড়তে পারে, এই দেশে যদি তুরস্ক একেবারে নগ্ন ভাবে ঢুকে গেছে বাংলাদেশে, এখন তো আর কেউ বলতে পারবে না ভারত আসলো কেন। কারণ আমরা দেখেছি যে আমেরিকা আসার পরে জামাতের আমির বলছে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু। এখন যদি আওয়ামী লীগ বলে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, দোষটা কোথায়? আর তো আপনি সেই চাপা দিয়ে আপনি রক্ষা করতে পারবেন না। ঠিক যেমন এখন বঙ্গবন্ধুর ছবি যদি পাসপোর্টে আমরা আন্দোলন করি, আমি শেখ ফরিদে আন্দোলন করব যে সবার আগে কাজ আওয়ামী লীগের প্রথম কাজ পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি দেওয়া, তখন আপনি না করবেন কেমনে? ঠিক তেমনি আপনি ওইখানেও না করতে পারবেন না। কারণ আপনি আমেরিকাকে পরীক্ষিত বন্ধু বলেছেন, পাকিস্তানকে পরীক্ষিত বন্ধু বলেছেন, তুরস্ককে পরীক্ষিত বন্ধু বলেছেন, তাহলে ভারত আমার পরীক্ষিত বন্ধু আমি যদি বলি আপনার লাগবে কিভাবে? আপনার লাগলে লাগলোই, আপনার তো লাগবেই। যেহেতু আপনার কাছে তুরস্ক পরীক্ষিত বন্ধু, পাকিস্তান পরীক্ষিত বন্ধু, আপনার কাছে ভারত শত্রুই মনে হবে। তাতে তো আমাদের যায় আসে না। আমরা এখন প্রকাশ্যে বলতে পারবো ভারত আমাদের প্রকাশ্য বন্ধু। অনেকেই বলে না, আওয়ামী লীগের অনেকে লোক আবার শরম পায় যে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, এটা বলতে শরম পায় আওয়ামী লীগেরও কিছু কিছু নেতা, যদিও তারা ভারতেরই টিম মনে করে, বাংলাদেশের মৌলবীরা, এমনকি মুসলমানও মনে করে না। আমার এক ভাবির পোলা তো বলছে যে আওয়ামী লীগ এখনো মুসলমান হইতে পারে নাই, বলে নাই শেখ হাসিনার নাম নেই, বলেছে ফাত্রা একটা ভাবির পোলা আছে না আমার, কি যার নাম, সার্ভিস মলম নাকি আলম নাকি ফালম নাকি কি, সেই কথা বলেছে। কত বড় বদমাইশ, মানে ধর্মকে তারা নিয়ে আসে। কিন্তু আমরাও বলবো যে পাকিস্তানিরা ভালা মুসলমান না, তুর্কিরা ভালা মুসলমান না, আমরাই ভালা মুসলমান, আমরাও এগুলো বলা শুরু করবো এখন, কোনো সমস্যা নাই। কারণ তারা যদি ফতোয়া দিতে পারে শেখ হাসিনা ভালা মুসলমান না, শেখ পরিবার ভালো মুসলমান না, আওয়ামী লীগ ভালো মুসলমান না, তাহলে আমরা বলে দিতে পারি পাকিস্তানরা খারাপ মুসলমান, তুরস্ক খারাপ মুসলমান, আমরা বলবো। আমাদের বলতে আমাদের শিখিয়ে গেছে, আমাদের জাতীয় ভাবির পোলারা তো শিখিয়ে দিচ্ছে, আমাদের জাতীয় ভাইয়া আই হ্যাভ এ প্ল্যান বলে আমাদের শিখিয়ে দিচ্ছে। তারপরে কিভাবে দিনের ভোট আওয়ামী লীগ নাকি রাইতে করছে, বিরাট অভিযোগ। এখন আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছে দিনের ভোট দিনেই নিবা, কিন্তু 2 দিন আগে নিবা, এটা শিখিয়ে দিচ্ছে। এবার আমাদের 12 তারিখে ভোট, তারা তো 11 তারিখেই নেওয়া শুরু করে দিয়েছে দিনের বেলা। তার জন্য এই সরকারের উপরে কোনো অভিযোগ নাই যে দিনের ভোট রাইতে নিয়েছে। কত সুন্দর দেখেন, 11 তারিখ বিকেলে ভোট নেওয়া শেষ, আপনি তখন বলতে পারবেন না যে ভোট রাইতে নিয়েছে। আমরা শিখে ফেলেছি, এখনো কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। এই 5ই আগস্ট হওয়া খুব জরুরি ছিল, মানে বই পড়ে আর শিখতে হবে না। এই ভাবির পোলাদে আমার বোধহয় নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে মনে হয়। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? যে যেটা বলতেছিলাম, কারণ আমার ছবিটা কেমন যেন দেখা যাচ্ছে, তো সেই জন্য বলতেছি শোনা যাচ্ছে কিনা। তো যেটা বলতেছিলাম যে এরা, আপনি যেটা বললেন শেখ হাসিনাকে মাইনাস করে ভারত কখনোই এই ঝুঁকি নিবে না। আমি আপনাকে লিখে দিতে পারি, যদি ভারত শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, আগামী 10 বছর পরে ভারতের জন্য এই বাংলাদেশ, এখন তো মোটামুটি ছাইচাপ আগুন আছে,
তখন পুরো আগ্নেয়গিরি হয়ে যাবে। সেটা সেটা আর আপনি সেটা ভারত মানে নিজেকে আর সেই আগুন থেকে রক্ষা করতে পারবে না। কোনো ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে পারে না। এর জন্য তাকে বাংলাদেশ আওয়ামী লীগকে আলাদা রেখে সে কোনো রাষ্ট্রের সাথে চিন্তা ভাবনা করতে পারে না, করবেও না বলে আমার ধারণা। জি বলি যে শেখ হাসিনা আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আজ যে আলোচনা চতুর্দিকে চলছে তার শুরুটা তৈরি হয়েছিল আমার সেই খবর দিয়ে। আমার খবরের উৎস শেখ হাসিনা ছিলেন স্বয়ং। দিল্লির পান্ডারা রোডে তার বাসভবনে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতে অবস্থিত তার দলের কয়েকজন প্রাক্তন নেতা মন্ত্রীকে। দীর্ঘ বৈঠক হয়, নেতারা সেখানে একত্রে মধ্যাহ্নভোজ সারেন। সেদিন নেত্রী তার দলীয় সহকর্মীদের স্পষ্টভাবে বলেছিলেন তিনি নভেম্বর নাগাদ অবশ্যই দেশে ফিরছেন। সেই মিটিংয়ে উপস্থিত হাসিনা মন্ত্রিসভার এক প্রাক্তন মন্ত্রী, আমার বিশেষ পরিচিত, আমাকে নিজে জানান সেই বৈঠকের কথা। আমাকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা শারীরিক ও মানসিক সব দিকেই পুরোপুরি সুস্থ, একদমই বিষাদগ্রস্ত নন। তাকে দেখে মনে হচ্ছিল বড় কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি তৈরি। তার মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা সেদিন সবাই দেখেছিলেন, তার কারণটি আমি জেনেছিলাম। কিন্তু আমার সেদিনের এপিসোডে সেই কারণের কথা আমি বলিনি, কেননা পুরো ব্যাপারটা তখনও নিশ্চিত হয়নি, আলোচনা চলছিল। আজ এই এপিসোডে বলবো সে কথা, কারণ আলোচনা সমাপ্ত, সিদ্ধান্ত গৃহীত। এখন সিদ্ধান্ত কিভাবে সেটাকে বাস্তবায়িত করা হবে সেই ব্যাপারটা চলছে এখন। সুতরাং এখন বললে কোনো অসুবিধে নেই। আমার দেওয়া সেই সংবাদের পর এনডিটিভি সংবাদ মাধ্যম হাসিনার সঙ্গে কথা বলে একই খবর দিয়েছেন 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। এবং তারপর রয়টার্সকেও এই একই কথা তিনি বলেছেন। রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলে দিয়েছেন যে এই ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। আজ হাসিনার ফেরা নিয়ে কেউ সংশয় প্রকাশ করছেন না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে হাসিনার সমর্থক যারা, তারা তো বিশ্বাস করে একটা উত্তেজনার মধ্যে রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে হাসিনা ফিরছে। এমন খবরও আসছে যে হাসিনার ফেরা আটকাতে নিজেদের মতো করে সবাই চেষ্টা শুরু করে দিয়েছে। চেষ্টা করছে বটে, কিন্তু হালে পানি পাচ্ছে না। কেন হালে পানি পাচ্ছে না কেউ? কারণটা আমি জেনেছিলাম সেই 21শে মে তারিখে, যখন আমি আগের এপিসোডটা করি, সেখানে আমি এটা বলিনি এজন্যেই যে আলোচনা তখন চলছিল, সিদ্ধান্ত পাকা হয়নি। কোন আলোচনা, কোন সিদ্ধান্ত? আলোচনা ভারত ও আমেরিকার মধ্যে। বিষয় শেখ হাসিনার দেশে ফেরা। আমেরিকার সঙ্গে শেখ হাসিনা সরাসরি কথা তখনও বলেননি, কথা হচ্ছিল ভারত আর আমেরিকার মধ্যে। আর যখন যা কথা হচ্ছিল তা নেত্রীকে জানিয়ে দিচ্ছিলেন এবং নেত্রীর বক্তব্য জেনে নিচ্ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। আগেই বলেছি, বিষয় শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, দেশে কোথায় ও কিভাবে থাকবেন তিনি, এবং আইনি লড়াই কিভাবে করবেন তিনি, সেই ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে এখন কেবল অপেক্ষা ঝাঁপিয়ে পড়ার। আর এই খবর রয়টার্স থেকে এনডিটিভি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে আছে এখন। তবে আজকের আলোচনা কেবল ফিরে আসা নিয়ে নয়, আজকের আলোচনার বিষয় এর নেপথ্যে থাকা অদৃশ্য সুতোটি নিয়ে। কেন হঠাৎ ভারত এবং আমেরিকা, যাদের অবস্থান বেশ কিছু ব্যাপারে ভিন্ন মেরুতে থাকে এবং বাংলাদেশ নিয়েও ভিন্ন মেরুতে চলে গিয়েছিল, তারা হাসিনার ব্যাপারে কোন অলিখিত সমঝোতায় পৌঁছেছে? আর সেই সমঝোতার আড়ালে কি বাংলাদেশের সংবিধান ও বিচার ব্যবস্থাকে এক নতুন সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে?
আজ আমরা এই বিষয়ে গভীরে যাব। প্রথমে বলি, শেখ হাসিনাকে নিয়ে সত্যি ভারত আমেরিকার মধ্যে কোনো সমঝোতা বার্তা হয়েছে কি না, হয়ে থাকলে কাদের মধ্যে হয়েছে সেই আলোচনা। আমেরিকার পক্ষে ছিলেন ভারতে নিযুক্ত আমেরিকার হাই কমিশনার সার্জিও গর এবং তার একটা টিম। যিনি এই সার্জিও গর আবার রাষ্ট্রদূত ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার স্পেশাল এনভয়। তার আগে যে পদে ছিলেন সেই বিখ্যাত বা কুখ্যাত, যেটাই বলুন না, ডোনাল্ড লু, যিনি শেখ হাসিনার পতনের পেছনে ছিলেন অন্যতম প্রধান কারিগর। সার্জিও গোরের আর একটা বড় পরিচয়, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ। সার্জিও গোর ভারতে আসার পর থেকে দফায় দফায় ভারতের এনএসএ অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পর্যন্ত বৈঠক করে দু দেশের সমস্যার গভীরে গেছেন, সমস্যা দূর করার পথগুলো নিয়ে আলোচনা করেছেন। আমেরিকার পলিসি মেকারদের সঙ্গে সার্জিও গর কথা বলেছেন, ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর খুঁজে নিয়েছেন এবং অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ। তারপর গ্রিন সিগন্যাল গেছে শেখ হাসিনার কাছে। কূটনৈতিক সূত্র থেকে যে খবর পেয়েছি, একটা পর্যায়ে আমেরিকার সঙ্গে আলোচনা এগোতেই পারছিল না একটা বিশেষ কারণে। আমেরিকা বলেছিল ইউনূসের সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তি হাসিনাকে মেনে নিতে হবে। ইউনূসের সঙ্গে আমেরিকার যে গোপন চুক্তি হয়েছিল, হাসিনা গো ধরেছিলেন, মানবেন না, বলেছিলেন পুরো চুক্তির কপি তাকে দিতে হবে, নইলে তিনি কোনো সমঝোতায় আসবেন না, তাই বিদেশে থাকতে হয়, আর যাই হয় হোক। কিন্তু তখন তাকে ভারতের পক্ষ থেকে বোঝানো হয় আপাতত গোপন চুক্তি নিয়ে কোনো রকম কথা কেউ দেবে না, দিতে পারবে না, ওটা তোলা থাক ভবিষ্যতের জন্য, দরকার হলে তখন এই চুক্তি নিয়ে আবার আলোচনা হতে পারে। আর চুক্তি যে একেবারে অজর অমর অক্ষয় হয়ে থাকে এমন তো নয়। আর ট্রাম্পের চলে যাওয়ার সময় তো আবার 4 বছরে ওদের ইলেকশন, তার 2 বছর প্রায় হয়ে গেছে, সুতরাং ট্রাম্পেরও চলে যাওয়ার সময় এসে যাচ্ছে, এরপর আলোচনা এগিয়ে যায়। এবং বাংলাদেশের বর্তমান সরকারের চীন ঘেঁষা নীতি থেকে বাংলাদেশকে দূরে রাখা, মৌলবাদী ও সন্ত্রাসবাদী শক্তিকে দমন করা ও আঞ্চলিক ভূ রাজনীতির ভারসাম্য রক্ষা করতে আমেরিকা এবং ভারত, দুই শক্তিশালী দেশ, শেখ হাসিনাকে আবার রাজনীতির টেবিলে দেখতে চায় এবং সেই দেখতে চাওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিয়েছে দুই দেশ। ঠিক হয়েছে হাসিনাকে দেশে ফেরানো, তাকে সুরক্ষা দেয়া, আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসন দেয়া, শেখ হাসিনার আইনি চ্যালেঞ্জ যাতে সুবিচার পায়, তার জন্য আমেরিকা ও ভারত যৌথভাবে তাদের দিক থেকে প্রয়োজনীয় কূটনৈতিক চাপ দেবে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীকে। একটু ভেঙে বলতে হয়, শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থার ব্লু প্রিন্ট ভারত ও আমেরিকা আলোচনা করে ঠিক করবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার থাকার জায়গা কোথায় হবে সেটাও আলোচনায় এসেছে। ঢাকায় নামার পর তাকে কি বন্দি করে জেলখানা বা ক্যান্টনমেন্টের মধ্যে জেলখানা তৈরি করে রেখে দেওয়া, কোনোটাই নিরাপদ মনে করছে না কেউ। কারণ জেল হত্যার এত রেকর্ড আছে বাংলাদেশে, তাতে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। একই অবস্থা ক্যান্টনমেন্টেও। বাংলাদেশ সেনার মধ্যে বিভিন্ন আদর্শগত গোষ্ঠী আছে, কেউ জামাতপন্থী, কেউ আওয়ামী লীগপন্থী, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী। এরপর শেখ মুজিব, জিয়াউর রহমান দুজনে খুন হয়েছেন সেনা অফিসারদের হাতে। সুতরাং ক্যান্টনমেন্টের মধ্যে নিরাপদ নন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে কথা চলছে জেলখানা বা ক্যান্টনমেন্ট নয়, শেখ হাসিনাকে গৃহবন্দী রাখার। কিন্তু গণভবন তো এখন বাসের অযোগ্য, তাহলে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে। আর সেখানে পাহারায় থাকবে বিশেষ বাহিনী। সেই বাহিনীর কম্পোজিশন কিভাবে হবে, কারা সেটা তৈরি করবে, সেটা দেখবে বাংলাদেশ সেনা
ও ভারতের কর্তৃপক্ষ যৌথ আলোচনার মাধ্যমে, যার মধ্যে শেখ হাসিনার প্রতিনিধিও থাকবেন, এমন কথা শোনা যাচ্ছে। এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা ঠিক, কিন্তু আইনি বিষয়টা এসবের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। ইতিমধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে। লন্ডনের ডাউটি স্ট্রিট পুরো ব্যাপারটা দেখছে বলে জানতে পেরেছি। দেশে পৌঁছবার পর সময় নষ্ট না করে আদালতে মামলা করবেন শেখ হাসিনা। প্রথমত তার উপর যে মৃত্যুদণ্ড দিয়েছে আইসিটি, সুপ্রিম কোর্টে তার পুনর্বিচারের আপিল দাখিল হবে। আইসিটির বিচার যে আদৌ ধোপে টিকবে না সেটা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের প্রায় সবার মত। প্রথমত ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল কেন, এই মত দিচ্ছেন তারা, কারণ হচ্ছে প্রথমত ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল ৭১-এর যুদ্ধবন্দীদের বিচারের জন্য, কিন্তু যেভাবে তার টার্মস অফ রেফারেন্স বদল করে ২৪-এর অভ্যুত্থানকে যুক্ত করা হয়েছে, সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ম কানুনের সম্পূর্ণ বিরোধী। দ্বিতীয়ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে ব্যবহার করে যে সাজাটি দেয়া হয়েছে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেটা এভিডেন্স হিসেবে গ্রাহ্য হতে পারে না। এ বিষয়ে ওই রিপোর্টেই স্পষ্ট নিষেধ করা আছে, আর ফলে মৃত্যুদণ্ড তাদের বাতিল হতে বাধ্য। একই ব্যাপার অন্যান্য মামলার ক্ষেত্রেও। এবার ইউনূস আমলের মতো বিচার করা যাবে না, কারণ এই বিচারে বিশ্বের নজর থাকবে, বিশেষত আমেরিকা, পশ্চিমা শক্তি এবং ভারত তো আছেই, তাদের নজর থাকবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই নতুন আইনি যুদ্ধ। তিনি কি কি চ্যালেঞ্জ জানাতে পারেন? প্রথমত পদত্যাগের বিতর্ক নিয়ে তিনি আদালতে দাবি করবেন যে তিনি কখনো লিখিত পদত্যাগপত্র দেননি, যেটা প্রেসিডেন্ট নিজে স্বীকার করে নিয়েছেন, রাষ্ট্রপতি। সংবিধানের ৫৭ ক ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে লিখিত পদত্যাগপত্র না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয় না। এছাড়া তিনি ২০২৪-এর নির্বাচন এবং তার পরবর্তী সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়াকে সংবিধান বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে চ্যালেঞ্জ করবেন। তিনি মামলা করবেন ২৪-এর নির্বাচনে গঠিত সংসদ পুনরায় যাতে গঠন করা হয় তার জন্যে। তিনি এবছর ফেব্রুয়ারির নির্বাচনকে অসাংবিধানিক বলে সেটাকে ভেঙে দেওয়ার, সেই নির্বাচনকে অবৈধ বলার দাবিও করবেন। এছাড়া যে পদ্ধতিতে অন্তর্বর্তী সরকার জালিয়াতির মাধ্যমে গঠিত হয়েছে, সেটাকে তিনি রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণার দাবিতে মামলা করতে পারেন, কারণ সুপ্রিম কোর্টে রেফারেন্স বলে যে ব্যাপারটা বলা হয়েছে সেটার মধ্যেই জালিয়াতি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা উঠেছিল। তিনি অভ্যুত্থানের বৈধতা বনাম সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। এই বিষয়ে মামলায় হাইকোর্ট যে জনগণের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তার তত্ত্ব, ডক্ট্রিন অফ নেসেসিটি ব্যবহার করে বৈধতা দিয়েছে, শেখ হাসিনা সেই ভিত্তিকেই চ্যালেঞ্জ করতে চান। কারণ জনগণের আকাঙ্ক্ষা, সেটার প্রমাণ কিভাবে পাওয়া গেল? দেশের ১৮ কোটি জনতার মধ্যে ২-১ লক্ষ মানুষ যদি আন্দোলন করে একটা সরকারকে, নির্বাচিত সরকারকে যদি ভেঙে দেয়, তাহলে সেটাকে জনগণের আকাঙ্ক্ষা বলা যায় না। এটা ষড়যন্ত্র এবং অভ্যুত্থানের ষড়যন্ত্র। প্রশ্ন হলো, হাইকোর্ট যে জনগণের আকাঙ্ক্ষার কথা বলছে, আইনি পরিভাষায় কি এর কোনো ভিত্তি আছে? সংবিধানের প্রস্তাবনায়, বাংলাদেশের সংবিধানে জনগণের সার্বভৌমত্বের কথা থাকলেও এটা কোনো নির্দিষ্ট আইনি ধারা নয়, এটা একটি আইনের ধূসর এলাকা। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে। ৫ আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, প্রধান বিচারপতির অবস্থান, রাষ্ট্রপতির রেফারেন্স প্রক্রিয়া, যদি অভিযোগ সত্যি হয় যে কোনো বেঞ্চে যথাযথ প্রক্রিয়া মেনে কোনো শুনানি হয়নি, কারণ ওই সময় সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি ছিলেন ক্যান্টনমেন্টে ছিলেন, এবং তার সেখানে ক্যান্টনমেন্টে কেন কোথাও এই ধরনের কোনো, সেখানে সেদিন কোনো বেঞ্চ বসেনি। সুপ্রিম কোর্টের তাই যদি হয়, প্রমাণ হয়,
তাহলে সুপ্রিম কোর্টের সেই রেফারেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের রেফারেন্স জানি যে চিঠি দিয়েছিল সেই চিঠিরও কোনো কপি পাওয়া যাচ্ছে না। সুতরাং পুরো ব্যাপারটা একটা জালিয়াতি। এটা আইনি দিক থেকে কি একটু নরম করে বললে, আইনি দিক থেকে এটাকে প্রসিডিউরাল ল্যাপস বা প্রক্রিয়াগত ত্রুটিও যদি বলা হয়, যদি জালিয়াতি নাও বলা হয়, তাহলেও পুরো অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়বে। যদি কোনো আদালত এই জালিয়াতির অভিযোগ আমলে নেয়, অর্থাৎ বলে এটা জালিয়াতি হয়েছে, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হবে, প্রশাসনিক সংকটও সেই সঙ্গে। এখন প্রশ্ন, যদি শেখ হাসিনা সত্যি আদালতে গিয়ে এই সমস্ত দাবিগুলো তোলেন, তবে রাষ্ট্র বা সমাজ কি করবে? যদি আদালত তার দাবি মেনে নিয়ে সংসদ ফিরিয়ে আনার রায় দেয় 2024-এর সংসদ, তবে তা কি দেশ জুড়ে চরম বিশৃঙ্খলার জন্ম দেবে না? নাকি একটি নতুন নির্বাচনের পথ প্রশস্ত হবে? অন্যদিকে আদালত যদি প্রথাগত আইনের দোহাই দিয়ে তার আবেদন খারিজ করে দেয়, তবে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠীরাও তারাও দেশে রাজনৈতিকভাবে একটা গোলমালের সৃষ্টি হতেই পারে। এখানেই এসে পড়ে আন্তর্জাতিক সমীকরণের প্রশ্ন। ভারত ও আমেরিকার প্রভাব শুধু হাসিনার নিরাপত্তার গ্যারান্টিতে সীমাবদ্ধ নয়, তারা দেশে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, দেশে যাতে একটা আইনি শাসন ব্যবস্থা থাকে, সেটাও তাদের দেখার কথা। সুতরাং প্রস্তাব দেয়া হচ্ছে নাকি তারেক রহমানকে ইতিমধ্যে প্রস্তাব দেয়া হয়েছে যে এসব আইনি বিতর্কে দেশ এক চরম অরাজকতার মধ্যে পড়তে পারে, সেটা যাতে না হয় তার জন্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর একটা কুলিং পিরিয়ড, শান্ত পিরিয়ড, শান্তি দিয়ে আন্তর্জাতিক নজরদারিতে নতুন করে ভোটের ব্যবস্থা হবে। শেখ হাসিনার কাছেও এই প্রস্তাব দেয়া হয়েছে, তারেক রহমানের কাছেও গেছে এই প্রস্তাব। যদি দুজনেই রাজি হয়ে যান, তাহলে বছর খানেকের মধ্যে নতুন করে নির্বাচন হবে বাংলাদেশে, এবং তখন দেখা যাবে পরিস্থিতি কোথায় যায়, কে ক্ষমতায় আসে। উপসংহারে এটাই বলা যায়, শেখ হাসিনার ফেরা, দেশে ফেরা শুধু একজন ব্যক্তির ফেরা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নিয়ে এক বিরাট পরীক্ষার সময়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই সাংবাদিক চ্যালেঞ্জ কি আদৌ টিকবে, নাকি ইতিহাসের চাকা অন্য কোনো দিকে ঘুরবে? একটা জিনিস গত কয়েকদিন ধরে খুব সূক্ষ্মভাবে দানা বেঁধে উঠছে, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেন না, বিশেষ করে আমার সাংবাদিক কলিগ বন্ধুরা হয়তো অনেকের নজরে এটা এড়িয়ে গেছে, বাট খুব ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে জামাতি গোষ্ঠী কামান দাগা শুরু করেছে। এই সিনিয়র সাংবাদিক আসলে কি জিনিস? মানে আমরা নিজেরাও অনেক মজা করে বলি যে সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যাদের চাকুরি নাই, সাংবাদিক, বেকার সাংবাদিক। এবং আমি এটা দোষের কিছু দেখি না, কেন দেখি না সেটাতে আলাপে পরে আসবো। তো এই সিনিয়র সাংবাদিক বলতে এখন কাদেরকে বোঝাচ্ছে? এখানে আমি যেটা দেখলাম, আনিস আলমগীর, মাসুদ কামাল, মঞ্জুরুল হক পান্না, বিশেষ করে এই তিনজনের কথাই যদি আমি বলি, এরা হচ্ছে এখন সিনিয়র সাংবাদিক, এবং তাদের বিরুদ্ধে জামাতিরা একটা সমন্বিত অ্যাটাক শুরু করেছে। এই অ্যাটাক গুলো কি আপনি দেখবেন সবগুলো জামাতি, মানে ব্যারিস্টার ফুয়াদ ধরেন, তুষারকে দেখলাম, তারা ক্রমাগত যে এদের অথরিটিকে কোয়েশ্চেনের মুখে ফেলে দিচ্ছে, প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। এবং তাদের যারা আরো পেরিফেরির সিনিয়র সাংবাদিক যারা আছেন, তারাও এটাকে খুব একটা ধোঁয়া দিয়ে যাচ্ছে। এই ধোঁয়াটা দেওয়া শুরু হয়েছে একবারে টপ টু বটম, জামাতি সকল অ্যাক্টিভিস্ট, সকল বক্তব্য যারা দিচ্ছেন তারা এটা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই কারণটা কি ঘটেছে? এর মূল কারণটা হচ্ছে এই সব তথাকথিত যে সিনিয়র সাংবাদিক, এদের কারণে এই হাদি ব্যবসা করা যাচ্ছে না, এদের কারণে আবু সাইদ ব্যবসা করা যাচ্ছে না, এদের কারণে দিনে রাতে 24 ঘন্টা মুক্তিযুদ্ধ একটা ফালতু জিনিস এটা বলা যাচ্ছে না, 30 লক্ষ শহীদ ফালতু, 71 ফালতু, ভারতের ষড়যন্ত্র, এইসব সব ক্র্যাপ রাবিশ বলার জন্য জামাত যে লোকজনকে পাঠিয়েছে মার্কেটে, এবং তারা যেভাবে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এইখানের মধ্যে তথাকথিত সিনিয়র সাংবাদিক বলে যাদেরকে উপহাস করা হচ্ছে, তারা একটা ব্যারিয়ার হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। জামাতের হয়েছে এখানের মধ্যে একটা জ্বালাটা হয়েছে কারণ তারা বিশেষ করে 5 আগস্ট 2024-এর পরে সবগুলা মিডিয়া হাউস দখল করা, শত শত সাংবাদিকের চাকুরি খাওয়া। আপনাদের মনে আছে আমাদের
কি ওইটার নাম, ফারুকিকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি চলে গিয়েছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেল দখল করা, মালিকদেরকে চাপ দিয়ে সিনিয়র সাংবাদিকদের সরিয়ে ফেলা চাকরি থেকে, এই জিনিসগুলো করে তারা এক ধরনের সিস্টেম দাঁড় করিয়েছে। এবং সেই সিস্টেম দাঁড় করানোর পরে তারা কিছু সংখ্যক একেবারে মানে এগুলো মানুষের জায়গায় না, এগুলো কীট পতঙ্গ টাইপের কিছু লোকজনকে পুশ করে বিভিন্ন টকশোতে পাঠাচ্ছে। কারা এরা হচ্ছে এসেই খুব অশ্লীল ভাবে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে, অশ্লীল ভাবে বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচারকে প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে যারা কথা বলার সুযোগ পাচ্ছেন তারা হচ্ছেন এই যে সিনিয়র সাংবাদিক যাদের নাম বললাম। কেন তারা এই সুযোগটা পাচ্ছেন? কারণ তারা নিজেরাও জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, খুব জাদরেল ভাবে অংশগ্রহণ করেছেন। ধরুন মাসুদ কামাল ভাই দীর্ঘদিন ধরে এই সরকার বিরোধী বা আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, উনি বিভিন্ন জায়গায় মানে যখন যার প্রয়োজন তার সমালোচনা করে আসছিলেন। আনিস আলমগীরের কথা বলতে পারি, আনিস আলমগীর খুব জাদরেল ভাবে জুলাই বিপ্লবে ছিলেন। এমনকি তিনি দাবি করেছেন যে তার লেখা আমার প্রিয় স্যার কি আসিফ নজরুল পর্যন্ত, মানে বিপ্লবের যিনি অন্যতম মাস্টারমাইন্ড, তিনি পর্যন্ত ওই সময় জুলাই আগস্টে খুব শেয়ার করতেন। তারপর মঞ্জুর হক পান্না একেবারে লাইভ করতেন, কোথায় কোথায় আন্দোলন হচ্ছে, গান বাজনা হচ্ছে, বিপ্লব হচ্ছে, এই যে। এবং তারা যখন এটা করতেন তাদের এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, এবং তারা ইদানিং প্রায় বলেন যে তারা তখন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এইসব শুনে টুনে বিভ্রান্ত হয়েছিলেন। বিভ্রান্ত কেন হয়েছিলেন আমি জানি না, হতে পারে খুব সহজ সরল লোক, তারা খুব বিভ্রান্ত হতেই পারেন। যে আন্দোলন শুরু হয়েছে তুই কে আমি কে রাজাকার, সেখানে তারা বঙ্গবন্ধু শুনে যে কোনো ভাবেই হোক আপ্লুত বিগলিত হয়েছিলেন। হওয়ার পরে যেটা তারা দেখলেন, অবস্থা খুব খারাপ। 5 আগস্ট দুপুরের পরে প্রথমেই ধরেন বাংলাদেশের যেখানে যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল, শুধু কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য না বা ধরেন আওয়ামী লীগের স্থাপনা না, যেখানে যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল একবারে দড়ি মারোটান, রাজা হবে খান মুড়ে ভাঙা শুরু হলো, মাজার আক্রমণ শুরু হলো, 32 নম্বর পুড়িয়ে দেওয়া হলো, এবং এই জিনিসগুলো হলো। হওয়ার পরেও তাদের জুলাই আগস্ট পরবর্তী ডক্টর ইউনূস সরকারের প্রতি তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের সবকিছু জায়গায় ছিল। জায়গায় থাকার পরে তাদের সেই বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে ডক্টর ইউনূস যখন বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করুন, তখন তারা টের পান নাই যে তারা কোন ফাঁদে পা দিচ্ছেন। এটা টের পেতে তাদের একটু সময় লেগেছে, এবং সেটার জন্য আনিস আলমগীর এবং মঞ্জুরুল হক পান্নাকে কিছুদিন জেলের ভাত খেয়ে আসতে হয়েছে। এবং আসার পরে তারা এখন একটু ফিল করার পরে যেটা যেভাবে হোক, আমরা অনেকেই জানি যে জেলে গেলে অনেকের জ্ঞান চক্ষুর উন্মেষ হয়, এবং খুব উদ্ভট কারণে, মানে পান্না সাহেব একটা মিটিং এ গিয়েছেন, তাকে গ্রেফতার করেছে। এবং আনিস আলমগীরেরটা তো আরো হাস্যকর, মানে উনি প্রতিদিন একবেলা কিছু একটা খান, ছবি দেন, যেটা হয় পার্সোনাল সোশ্যাল মিডিয়ায়। উনি নেহারি খাচ্ছিলেন, কি যেন ওইটার নাম, আমাদের হাদি শাহমা এর মৃত্যুর আগের দিন, পরের দিন বা কিছু ওই দিন মারা গেছে, বেচারা না জেনে ওনার মতো করে একটু তেহারি খাচ্ছিলেন বোধহয়। এই অপরাধে ডক্টর ইউনূস ওনাকে গ্রেফতার করে ফেলেছে জিম থেকে যাওয়ার সময়। তো এখন বের হওয়ার পরে ওনারা বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনূস এবং তাদের যে সাঙ্গপাঙ্গরা ছিল, এগুলো হচ্ছে একটা জামাতের ভদ্র চেহারা। মানে এই যে জুলাই বিপ্লবের যারা একেবারে নাহিদ, সার্জিস আর হাসনাত না, এগুলো হচ্ছে আবার পিকুলিয়ার প্রোডাক্ট। এগুলা মানে এদের মধ্যে কিন্তু এক ধরনের টিপিক্যাল আওয়ামী লীগ ক্যারেক্টারও পাওয়া যায়, টিপিক্যাল জামাতিটা পাওয়া যায়, আবার টিপিক্যাল দায়ুস টাইপের লোকজনের মতো এটা ক্যারেক্টার। যাই হোক, বাকি যারা আছে মানে মূল মাস্টার মাইন্ড যারা, নাহিদকে ধরেন, আমাদের মাহফুজ আলম ধরেন, তারপরে ওই যে একজন আছে আসিফ মাহমুদ, 300 কোটি ভুইয়া না, সজীব ভুইয়া, এরা সকলে জামাতের প্রোডাক্ট। এবং এইটা এরা এখন বুঝতে পেরেছে। গুড। এখন বুঝতে পারার পরে ওরা দেখেছেন যে মুক্তিযুদ্ধ তারা যেভাবে ধারণ করেন, আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, তারা খুব ভালোভাবে হয়তো ধারণ করেন, এটাকে ডিফেন্ড করার জন্য তারা তখন মুখ খুলেছেন। এখানেই জামাতের জ্বালাটা শুরু হয়েছে। কারণ জামাত প্রথম হচ্ছে এদেরকে মিডিয়ায় আওয়ামী লীগের দোসর হিসাবে মিডিয়া ব্লক করতে পারে নাই, কারণ যেহেতু এরা প্রত্যেকেই জুলাই আন্দোলনের মধ্যে ছিলেন। এখন এদেরকে ব্লক করার জন্য, কিন্তু এরা যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছেন, মানে তারা শেখ হাসিনার সমালোচনা করছেন, আওয়ামী লীগকে ধুয়ে ফেলছেন, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলছেন। জামাতে তো শেখ হাসিনা আওয়ামী লীগ হচ্ছে মানে আলাদা প্যাকেজ না, তার হচ্ছে পুরো 71, তার পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার বয়ানটা তৈরি করার জন্য সে এত কষ্ট করে বিপ্লব করেছে, এত লোকজন মেরেছে, মারিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, এখন এরা একটা ডিস্টার্ব তৈরি করেছে। তাই এদেরকে এখন মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, এবং এই মিডিয়া থেকে সরিয়ে ফেলার ধারাবাহিক প্রপাগান্ডা হিসেবে বেশ কিছু লোকজনকে আমি দেখলাম যে এখন এদেরকে কেন সিনিয়র সাংবাদিক, এরা কি বলছে সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ হচ্ছে না। মানে যে
এই সাংবাদিক এটা বলেছেন, আনিস আলমগীর এটা ভুল বলেছে, মঞ্জুরুল হক পান্না এটা ভুল বলেছে, মাসুদ কামাল এটা ভুল বলেছে। ভাই তুমি তো কথা বলবা তার কথার বিপরীতে, তার বিরুদ্ধে তুমি যুক্তি দিবা, কিন্তু এগুলো এখন যুক্তি না। যুক্তিটা কি? এরা কেন সিনিয়র সাংবাদিক পরিচয় দেয়? আমি মনে করি যে এরা সিনিয়র সাংবাদিক পরিচয় দিক কি জুনিয়র সাংবাদিক পরিচয় দিক, এতে সমস্যা কি? তারা যেটা বলছে সেটা আপনারা পারলে খণ্ডন করেন, কিন্তু জামাত সেদিকে যাবে না। জামাত এদের এই সাংবাদিকদের অথরিটিকে কোয়েশ্চেন করবে, কারণ এদের সাথে যুক্তি দিতে পারবে না, এদের বিরুদ্ধে কথা বলে এদেরকে সমাজে হাসির পাত্র তৈরি করে দিবে, এবং এই জায়গাটা করার একটা কৌশল নিয়েছে। এবং এই কৌশল যে ব্যারিস্টার ফুয়াদ একা করছে তা না, একবার আমি সারওয়ার তুষার সহ আরো ওদের যে গেন্ডা বান্ডা কি আছে দেশে বিদেশে আমেরিকায় বাংলাদেশে দেখলাম, এরা সকলে কিন্তু সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে লেগেছে। ইভেন 11 দলীয় জনসভায় আমি দেখলাম যে খুব সম্ভবত ফুয়াদ এই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে কথা বলছে। মানে এই যে একটা অর্গানাইজড ক্যাম্পেইন শুরু হয়েছে, কারণ হচ্ছে মিডিয়ায় যারা মুক্তিযুদ্ধের পক্ষে 71-এর পক্ষে কথা বলার একটু চেষ্টা করছেন তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য। আমি সিনিয়র সাংবাদিক মানে এনিওয়ে আমি ওনাদেরকে অনুরোধ করবো, সিনিয়র সাংবাদিক বাদ দেন, আপনি বলেন বেকার সাংবাদিক, সমস্যা কি? এই ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের শত শত সাংবাদিক বেকার হয়ে গিয়েছে, শত শত সাংবাদিকের পেটে লাথি পড়েছে, শত শত সাংবাদিক হত্যা মামলা, এই মামলা সেই মামলা জড়িয়ে গেছে, ডজন ডজন সাংবাদিকের দিনের পর দিন, বছরের পর মাসের পর মাস এদের ব্যাংকের হিসাব নিকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সাহসের সাথে বলুন, হ্যাঁ বেকার সাংবাদিক, বেকার সাংবাদিক হওয়া তো দোষের কিছু না, তারপরেও কথা বলুন। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু সাংবাদিক আমি দেখলাম সম্প্রতি 3-4 দিন আগে আলমদিনা রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন। এরা কারা? এরা হচ্ছেন জয় মামুন, মুন্নি সাহা, প্রভা শামীম। প্রভা শামীমের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং খুব সম্ভবত অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যদিও উনি সাংবাদিক না, উনি এদের সাথে গিয়েছেন, এবং সেখানে তারা হেনস্থার শিকার হয়েছেন। কিছু লোকজন তাকে এখানে মব করার চেষ্টা করেছে, তারা পুলিশ কল করেছেন, তারপরে যেভাবেই হোক মাঝে মাঝে একটা সমাধানের মাধ্যমে তারা তাদের মধ্যে বেরিয়ে এসেছেন। ওই ছবিতে আমি আরো কিছু সাংবাদিক দেখেছি, যাদের নাম আমি বলতে চাচ্ছি না, যেহেতু তাদের নাম প্রচার হয় না, আমি তাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করতে চাচ্ছি না। তারা ছিলেন, মানে আমার যেটা ধারণা বেশ কিছু সাংবাদিক বন্ধু বান্ধব তারা সেখানে গিয়েছেন, যেহেতু এই টেলিভিশনের কল্যাণে মুন্নি সাহা, জয়ী মামুন এবং প্রভা শামীমকে সবাই চিনেন, তাদের উপরে এই যে এক ধরনের মব করার চেষ্টা করা হয়েছে। আমি জানি না ভাই কেন আপনাদেরকে গিয়ে আলমদিনা রেস্টুরেন্ট, স্টার কাবাব, এইসব মানে ওই লেভেলের রেস্টুরেন্টে গিয়ে খাইতে হবে। এখন আপনারা বলবেন আমাদের কি নাগরিক অধিকার নাই? আমাদের আছে। শুনেন, নাগরিক অধিকার বাংলাদেশে নাই, এই সেন্সটা আপনাদের আগে গজাইতে হবে, না তো খালি সাংবাদিক বললে তো হবে না। আপনারা বলবেন কেন আমরা, কেন আমাদের কি সমস্যা, আমরা যেতে পারি। আপনি এখন মোহাম্মদপুরে 5 ভরি স্বর্ণালঙ্কারের রাত 2টার সময়, ধরেন রাত 2টা না, সন্ধ্যা 8টায় হাঁটাহাঁটি করেন, হাইজিক করলেন, আপনি বললেন আমার কি নাগরিক অধিকার নেই ফুটপাথ দিয়ে যাওয়ার? অবশ্যই আপনার নাগরিক অধিকার আছে। আপনার নিজের নাগরিক অধিকার যেরকম সচেতন থাকতে হবে, আপনার কমন সেন্সও এরকম সচেতন থাকতে হবে, দুইটাই থাকতে হবে। তো আপনি অনেক সোনার গয়না নিয়ে, অনেক দামি জিনিসপত্র নিয়ে একটা অন্ধকার গলি যেখানে অনেক বেশি চিন্তাই হয় ওইদিকে হাঁটাহাঁটি করবেন, নাগরিক অধিকার ফলাবেন, সেটা হবে না। নাগরিক অধিকারের সাথে কমন সেন্স থাকতে হবে। সো এই সাংবাদিকদের উপরে একটা খড়গহস্তের কাহিনী দেখলাম। তারাও হয়তো ডক্টর ইউনূসের সময় আশা করেছিলেন বা পরবর্তী আশা করেছিলেন, আমি জানি না। মানে যেমন ধরুন প্রভা শামীমের উপরে তো জুলাই যুদ্ধ হইতেই পারে না। মানে ওনাকে তো, উনি তো পুরা শেখ হাসিনা বিরোধী আন্দোলন, ওনার সেই বিখ্যাত প্রশ্ন, চাকুরি কি মুক্তিযোদ্ধার নাতিরে না দিয়ে রাজাকারের নাতিরে দেওয়া হবে, এই বলটা যে উনি চমৎকার ভাবে শেখ হাসিনার কাছে ডেলিভারি দিয়েছিলেন, এবং শেখ হাসিনা ওই বলটা মারতে গিয়ে তো পুরো জিনিসটা শুরু হলো, মানে এই মেটিকুলাস প্রশ্ন। এই জন্য প্রভা শামীমকে তো মেডেল দেওয়া উচিত, কিন্তু ওনাকে নাকি আমি শুনতেছি যে এখন এইভাবে হেনস্থা করা হচ্ছে। ট্র্যাজেডি হলে যেমন মুন্নি সাহা, আমি অনেক চিন্তা করে দেখলাম যে মুন্নি সাহার একমাত্র দোষ হলো উনার নামের সাথে সাহা লাগানো। আমি অনেক কষ্ট করে পাই না, কারণ যখন এই জুলাই আগস্ট ঘটে, ওটাকে তো দোষর সাংবাদিক বলার চেষ্টা করা হচ্ছে। জুলাই আগস্ট ঘটে উনি কিন্তু এই মিডিয়াতে ছিলেন না, ওনার এটিএন এর সাথে ওনার গ্যাঞ্জাম, সেটা যেভাবে হোক খুব সম্ভবত 1.5-2 বছর আগে লেগেছে মালিক পক্ষের সাথে, এবং লেগেছে এই কারণে কারণ মুন্নি সাহাকে কিন্তু আওয়ামী লীগের লোকজন পছন্দ করে না। অনেকেই হয়তো জানেন না, গণভবনে মুন্নি সাহার প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, বেশ কিছুদিন ধরে ছিল। সেই মুন্নি সাহা, এনিওয়ে আপনারা বলবেন যে উনি তো যেহেতু নামে সাহা আছে, নিশ্চয়ই আওয়ামী লীগ করে হইতে পারে, বলতে পারেন। তো এই কারণে তার বিরুদ্ধে এখন বিশাল বিশাল কাহিনী, একটা আজগুবি জিনিস তখন প্রথম দিকে তৈরি করা হলো যে উনি নাকি কয়েকশো কোটি টাকা ওনার ব্যাংকে আছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটা হচ্ছে তাদের যে পুরা পারিবারিক ব্যবসা ধরেন আজকে 20, 30, 90 সাল থেকে চলছে, পুরা ওই বিজনেস, যেটা আবার মুন্নি সাহা চালান না, মানে মুন্নি সাহা হয়তো এটার নমিনি, ওই অ্যাকাউন্টের নমিনি,
ওই পারিবারিক ব্যবসা 90 সাল থেকে যেটা চলছে, এটা গত 30, 35, 40 বছর হিসাব আপনারা করে নিন। ওইটার সকল ট্রানজাকশন ধরে হিসাব করে বলা হচ্ছে এত কোটি টাকা ওনার ব্যাংকে লেনদেন হয়েছে। তো এইভাবে ডক্টর ইউনূস চেষ্টা করেছিল এদেরকে দমন করা, করতে পারে নাই, হজম হয় নাই, কিছু করতে পেরেছে, কিছু করতে পারে নাই। কিন্তু আমাদেরকে একটা জিনিস প্রিয় দর্শক মনে রাখতে হবে, এই যে সিনিয়র সাংবাদিক বলে সাংবাদিকদেরকে অবদমনের একটা চেষ্টা, এটা জামাতিরা শুরু করেছে, কারণ তাদের বয়ান মিডিয়ায় প্রতিষ্ঠা করতে পারছে না। যারা এটা করার চেষ্টা করছেন তাদেরকে আবার আমি একটা উল্টা কথা বলবো, যে বয়ান আপনারা এইভাবে প্রতিষ্ঠা করতে পারবেন না। এই স্পেসের জায়গাটুকু যদি আপনারা না দেন, একা একা কথা বলে ওই যে কি কতগুলা আনসার না ফাজিল ব্যারিস্টার 71 হয় নাই, কিছু হয় নাই, মানে জিন্নার পরে আর কাউরে তাদের চোখে লাগে না, জিন্না তাদের বাপ, জিন্না তাদের দাদা, বাংলাদেশে জিন্নার জন্মদিন মৃত্যুদিন পালন করে, মুক্তিযুদ্ধ অস্বীকার করে, 71 অস্বীকার করে, এদা বেশি দিন টিকবে না, এই মাল বাংলাদেশে খাবে না। চেষ্টা করেছেন, কিন্তু এই চেষ্টাটা ধীরে ধীরে কি হয়ে গেছে আপনারাই জানেন। যে কিছুদিন আগে আপনার মনে আছে, কয়েকদিন আগে মন্ত্রী সহ নিয়ে গিয়ে আমাদের আবু সাইদের স্মরণ সভায় শত শত লাল লাল চেয়ার পড়ে আছে, মন্ত্রী কপাল চাপড়াচ্ছে। আপনারা যারা দেখেন না একটু চেক করে দেখে নিন যে কি হইলো 2 বছরের মাথায় এটা কি হইলো। এই যে বাড়াবাড়ি করা, এই যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, 71কে অস্বীকার করার যে জামাতি প্রোপাগান্ডার মেশিন, যেটা বাকিদেরকে চুপ করার চেষ্টা করছে, জামাতি এই চেষ্টা 71 থেকে করে আসছে, তাদের জন্ম থেকে করে আসছে, তারা আগেও সফল হয় নাই, আগামীতে হবে না। আমি সকল সিনিয়র সাংবাদিকদের কাছ ধন্যবাদ জানাই, কথা বলতেই থাকুন। আমি নিজে একজন সিনিয়র সাংবাদিক একইভাবে যদি বলা যায়, কারণ হচ্ছে ধরেন কবে 98 সালে আমি ভোরের কাগজে স্টাফ হয়েছিলাম। যদিও যেসব সিনিয়র সাংবাদিকদের কথা বলছি ওনারা আমার চেয়েও সিনিয়র, 98 থেকে হলে তো প্রায় কত ভাই 27-28 বছর, এর মধ্যে আসলে বেশি দিনই কাজ করি নাই। কিন্তু বাকিরা সিনিয়র সাংবাদিক হতে পারলে আমিও সিনিয়র সাংবাদিক বা জুনিয়র সাংবাদিক, সাবেক সাংবাদিক, বেকার সাংবাদিক, যাই বলুন, কথা বলার জন্য গর্ব অনুভব করি, কারণ বুক থেকে কথা বলি, দেশপ্রেম থেকে কথা বলি। আপনারা বলতে থাকুন, কে কি করলো, কে কিভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করলো, সেই চেষ্টাকে ইগনোর করে এগিয়ে যান। আইএমএফ যখন পাকিস্তানকে লোন দিল না, আরব আমিরাত যখন প্রেসার দিল যে আমার $3.5 বিলিয়ন ফেরত দিতে হবে, এই টাকার জন্য পাইকারা কার কাছে গেছিল? পাকিস্তানিরা যাইয়া ঠিক সৌদি আরবের পায়ে পড়ছিল যে আপনারা আমাদের বাবা কিছু টাকা দেন, দরকারের সমস্ত সিগনেচার করুন। সৌদি আরব পয়সা দিছিল, আচ্ছা বাঁচাই দিছিল পাইকারে। এখন আমাদের তারেক ভাইয়া গেলেন কোথায়? ভারতে প্রথম গেলেন না, গেলেন কোথায়? মালয়েশিয়া। উনি মালয়েশিয়া যাওয়ার লগে লগে ওখান থেকে 2.5 লক্ষ শ্রমিক এখন পাঠাই দিতেছে। পড়ছেনই বিপদে ভাইয়া। গেলেন চায়না, চায়নারে ঠেকানোর জন্য যেখানে আমেরিকা বসে আছে, এখন চায়না যায় ঘুরে ঘেরে এসে আপনি যেগুলো বললেন সব দিতেছে, ভারত যাবে না। এখন আইএমএফ ও পয়সা দিচ্ছে না। গত এই আপনার 7-10 দিন আগের খবর, আইএমএফ ঋণ ছাড় করতেছে না। অলরেডি আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরানী উনি বললেন যে আইএমএফ এর সাথে আওয়ামী লীগ এমন সব চুক্তি করছিল যেগুলা দেশের জন্য খারাপ, আমরা সেই চুক্তি করুন না, এই জন্য আইএমএফ আমাদের পয়সা দিবেন। আসলে আইএমএফ যে পয়সা কেন দিবেন এটা কিন্তু উনিও জানে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, যে তুমিও জানো আমিও জানি। এখন ওনার তো কিছু পয়সা তো দরকার, পয়সা আনতে হবে। পয়সা আনতে হলে কি করতে হইব? সৌদি আরব যাইতে হইব। সৌদি আরব গেলে আরেকটা লাভ আছে। গতকালকে আমি আপনারই আরেকটা টক শোতে বলছিলাম যে এক সময় ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন উনি আল্লাহর জানাজা দেওয়ার ঘোষণাও দিছিলেন। সাদ্দাম হোসেন, কিন্তু গুগলে সার্চ করলে পাবেন এগুলা নিয়ে মেসাকা, কারণ উনি তো চরম কমিউনিস্ট। এরপরে উনি আবার যায় বড় পীর খাজা আব্দুল কাদের জিলানির মাজারে যাইয়া নামাজ পড়ে দোয়া করে একটা ছবি দিচ্ছে, সারা মুসলিম বিশ্বে সাদ্দামই বড় নেতা। ঠিক সেম অবস্থা এখন আমাদের তারেক ভাইয়ার। তারেক ভাইয়া এত বছর আরবে যায় না, তো এই যে বঙ্গু মুসলমান আছে ওখানে যাইবো, উনি ওই যে 3 কাপড়ের এহরাম বানবো, বাইন্দা তারেক ভাইয়া যাইতেছে কোথায়? কাবা শরীফে নামাজ পড়তেছে, এগুলার ছবি তুলে ব্যাপক হাইলাইট, 10-15 দিন চলবে। ভাইয়া হজ কইরা ফাড়াই ফেলাইতেছে, আল্লাহ নাইমা গেছে, ভাইয়ার লগে আল্লাহ সাওয়া মারোয়া পাহাড়ে দৌড়াইতেছে, এরকমও লিখবো। মূল কাহিনীটা এখন আসেন যে কি হবে। এখন দেখেন, গতকালকে চাইনিজ অ্যাম্বাসেডর কি বলেছেন যে করিডোরের কাজ এবং রোডস এন্ড হাইওয়ের কাজ অলরেডি শুরু। আজ পর্যন্ত বাংলাদেশের কেউ কি বলেছেন, কোন মিনিস্টার কি বলেছেন না এটা এখনো চুক্তি হয়নি, আমরা করি নাই? চাইনিজ অ্যাম্বাসেডর কিন্তু এমনি এমনি কয় নাই, তার মানে তাদের দিকের কাজ শুরু হয়ে গেছে। চুক্তি তলে হোক আর উপরে হোক, প্রেসার দিয়ে হোক আর যা হোক, চুক্তি একটা হবেই, হয়ে গেছে। আমেরিকা চুপচাপ শুনতে
আমেরিকা এখন শুনতেছে, আমেরিকা চুপ বৈশা রয়েছে। আমেরিকার খেলাটা দেখেন, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ অমুক তমুক করবে বলছে, এরা পয়সা দিবে কইছে, কিন্তু এখন পর্যন্ত 1 পয়সা ছাড় করে নাই, ওইটার ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। তার মানে যে চায়নাও চাইতেছে যে তুমি আমার এই করিডোর দাও কিনা, এই রাস্তা দাও কিনা, তুমি যদি দাও আমি বাকিগুলা